Assalamu alaikum viewers, welcome back to Anwar Academy. Hope you all are keeping well by the grace of Almighty. আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারের কিছু নিয়ম নিয়ে। আমি এক্সাম্পলের মাধ্যমে একদম টেন্স থেকে শুরু করে ধারাবাহিকভাবে নিয়মগুলো আলোচনা করব। হোপ you will stay with me till the end of the video. So dear learners, let's begin our today's lesson. প্রথম যে নিয়মটি আমরা জানব, the girl always এখানে ব্র্যাকেটে ভার্বটি থাকবে speak the truth। প্রথম যে নিয়মটি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দি গার্ল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমাদের এই যে ভার্বটি রয়েছে স্পিক, এটি এখানে ভুল করে দেওয়া আছে, অর্থাৎ এটিকে আমাদের শুদ্ধ করে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। তো আমরা একটা বাক্যে ভার্ব আসলে কোন টেন্সে হবে এটা চেনার জন্য ওই বাক্যের ভিতরে আমাদের এমন কিছু আছে, এমন কিছু শব্দ রয়েছে যেটা খুঁজে বের করতে হবে এবং সেই শব্দের আলোকেই আমরা কি করব, টেন্স নির্ণয় করব। সেই শব্দটি হচ্ছে আসলে অ্যাডভার্ব অফ টাইম। তোমরা জানো যে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। একটা বাক্যে আমরা সময় দেখেই বলতে পারবো বাক্যটি আসলে কোন টেন্সের হবে। তো এই বাক্যে যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অলওয়েজ রয়েছে। অলওয়েজ মানে হচ্ছে সর্বদা বা সব সময়। তোমরা জানো যে কোনো ইংরেজি বাক্যে যদি এরকম অলওয়েজ, সামটাইমস, often, usually, regularly, every প্লাস টাইম এই জাতীয় অ্যাডভার্ব অফ টাইম যদি পাওয়া যায় তাহলে সেই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এরকম স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ব্র্যাকেটে ইজ অথবা ইয়েস, তারপরে এখানে অতিরিক্ত শব্দ। অর্থাৎ এই যে সাবজেক্টের পরে ভার্বের কি বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে এবং ক্ষেত্র বিশেষে কখনো এস বা কখনো ইএস মূল ভার্বের সঙ্গে যুক্ত হতে পারে। এখন আমরা জানবো যে আসলে কখন আমরা এস অথবা ইএস যোগ করব। যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন এখানে রয়েছে হি, শি, ইট, তারপর রয়েছে দিস, তারপরে দ্যাট এবং একটা নাম, এখানে যদি আমি দিই রানা। তো এখানে রানার জায়গায় পৃথিবীর যে কোনো ব্যক্তি বাচক অথবা বস্তুবাচক এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম যদি থেকে থাকে তাহলে এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে বিবেচিত হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই আমরা কি করব, মূল ভার্বের সঙ্গে ইজ বা ইয়েস যোগ করব। এখানে রয়েছে দি গার্ল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে আমরা চিনতে পারবো, যেখানে এই যে অলওয়েজ এই অ্যাডভার্ব অফ টাইমটি রয়েছে। এরকম অলওয়েজ থাকলে কি হবে, মূল ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা দেখব যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আমরা যে ভার্বটা লিখেছি এর সঙ্গে এস বা ইয়েস হবে কিনা, সেটার জন্য আমরা কি করব, সাবজেক্টের দিকে একটু তাকাবো। সাবজেক্ট কি রয়েছে এখানে, দ্য গার্ল রয়েছে। গার্ল এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমরা এস যোগ করব। এখানে খেয়াল করো এস না ইএস, এটা ডিপেন্ড করবে যে এই ভার্বের শেষের লেটারটি আসলে কি কনসোনেন্ট অর ভাওয়েল। যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা এস যোগ করব। দেখো এখানে কে আছে, কে হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এস যোগ হয়েছে। আর যদি ভাওয়েল থাকতো শেষের লেটারটি তাহলে কিন্তু এখানে ইএস যোগ হতো। ডিয়ার লার্নার্স, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। এবার পরের এক্সাম্পলটিতে যাব। পরের এক্সাম্পলটিতে হচ্ছে এরকম যে হি, এখানে ব্র্যাকেটে ভার্ব কাম, হি আর এভরি উইক। অর্থাৎ একটু আগেই বলেছি যদি ইংরেজি বাক্যে এরকম এভরি প্লাস সময়, যেমন হতে পারে এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি ডে,
এভরি স্যাটারডে, এভরি সানডে এই জাতীয় অ্যাডভার্ব অফ টাইম তোমরা খুঁজে পাও, তাহলে সেটি সেই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যে এভরি প্লাস উইক রয়েছে, তাহলে এটি কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এই বাক্যের সাবজেক্টটা দেখতে পাচ্ছ হি, থার্ড পারসন সিঙ্গুলার, কাজেই এখানে এই যে মূল ভার্ব আছে এর সঙ্গে ইস বা ইয়ের যোগ করতে হবে। যেহেতু এখানে ভাওয়েল লেটার আছে এবং ভাওয়েল লেটারটি হচ্ছে ই, কাজে এখানে ই এস নতুন করে যোগ করতে হবে না, শুধু এস যোগ করলেই হবে। এরপরে আমরা দেখব 3 নাম্বার যে एग्जांपलটি রয়েছে, the sun rise, the sun rise in the east, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। এখানে এই বাক্যে মূলত কিন্তু কোনো চেনার উপায় নাই, এই বাক্যটি আমাদের মিনিং তা আসলে কি দিচ্ছে এটা জানতে হবে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তোমরা জানো যে ইংরেজিতে কিছু কিছু বাক্য রয়েছে যেগুলি দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ এগুলি প্রকাশ করতে পারে। অর্থাৎ কোন ইংরেজি বাক্য দ্বারা যদি এরকম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এরপর রয়েছে সায়েন্টিফিক ট্রুথ এই জাতীয় কিছু বোঝায়, তাহলে সেটিও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, কাজে এই বাক্যটিও কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় আমরা এখানে ইজ বা ইজ যোগ করব। লেটস সি অ্যানাদার एग्जांपल। আইস, আইস, এখানে আমি যদি লিখি ফ্লোট, আইস ফ্লোট অন ওয়াটার, বরফ ভাসে কার উপরে? পানির উপরে। এটাও কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যে বরফ কিন্তু পানিতে ডুবে না, পানিতে ভাসে। কাজেই এই বাক্যটিও হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আইস এটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা মূল ভার্বের সঙ্গে এস অথবা এস যোগ করব। এই হলো আমাদের প্রথম নিয়ম, অর্থাৎ রাইট ফর্ম ভার্বের প্রথম যে নিয়মটি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই ভার্ব আমরা কখন ব্যবহার করব? যদি ইংরেজি বাক্যে অলওয়েজ, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, এভরি প্লাস টাইম অথবা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই জাতীয় কোনো কিছু উল্লেখ থাকে, তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার লার্নার্স, now let's move on to the next rule. Rule 2. Rule 2. The boys play cricket now. এখানে আমি যে বাক্যটি লিখেছি এই বাক্যে একটা অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, যেটি দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে আসলে বাক্যটি কোন টেন্সের। তোমরা দেখতে পাচ্ছ এখানে নাও একটি শব্দ রয়েছে, এটির অর্থ হল এখন। ইংরেজি বাক্যে যদি এরকম নাও, at present, at this moment, তারপরে রয়েছে ডে বাই ডে, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, এই সকল ইটিসি, অর্থাৎ এই সকল অ্যাডভার্ব অফ টাইম কোন ইংরেজি বাক্যে যদি আমরা এই সকল অ্যাডভার্ব অফ টাইম খুঁজে পাই, দেখতে পাই, তাহলে সেই বাক্যটি হবে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকম হয়, এই স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয় am, is, are, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়, তারপরে অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হয়। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। অর্থাৎ সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কখনো am, কখনো is, কখনো are বসে। তোমরা জানো যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে is বসে, সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু are বসে এবং I এর সঙ্গে শুধুমাত্র am বসে। তো এখানে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নাও আছে, তাহলে এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হবে এবং আমাদের এই স্ট্রাকচার ফলো করে বাক্যের ভার্বটাকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। এখানে বয়েস রয়েছে, বয়েস থার্ড পারসন প্লুরাল নাম্বার, একটু আগেই বলেছি থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে দি বয়েস, তাহলে আমরা হেল্পিং হিসেবে আর ব্যবহার করব এবং এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। দ্য বয়েস আর প্লেইং ক্রিকেট নাও, অর্থাৎ বালকেরা এখন ফুটবল খেলিতেছে। লেটস সি অ্যানাদার এক্সাম্পল অফ দিস রুল। এই নিয়মের আমরা আরো একটি উদাহরণ দেখব। She watch TV at this moment. এই মুহূর্তে সে কি করছে? টিভি দেখতেছে। অর্থাৎ এই মেয়েটি এই মুহূর্তে টিভি দেখছে। এখানে চিনিবার উপায় কি রয়েছে? at this moment। তাহলে at this moment দেখে আমরা ডিসাইড করব যে এই বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু আগে আমরা স্ট্রাকচারটি জেনেছি। তাহলে সাবজেক্টের পরে আমাদের হেল্পিং ভার্ব am, is, are, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা is লিখব, আর ওয়াচ এর সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিব। তাহলে কি হলো? she is watching TV at this moment। এবার আমরা আরো একটি এক্সাম্পল দেখব। Now we wait for a train। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই বাক্যে খেয়াল করো কি রয়েছে? নাও রয়েছে। নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটি দ্বারা বর্তমান সময়ে চলমান কোনো কিছুকে বোঝায়। তাহলে এই নাও থাকলেও কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হবে। তাহলে আমরা উই এর সঙ্গে এখানে কি লিখব? আর এখানে ওয়েট থেকে কি হবে? ওয়েটিং। উই আর ওয়েটিং ফর এ ট্রেন। নাও উই আর ওয়েটিং ফর এ ট্রেন। ডিয়ার লার্নার্স, আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এবার আমি চলে যাচ্ছি পরের নিয়ম, রুলস 3। 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসে আমি কিছু বাক্যের মাধ্যমে নিয়মগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, the man get a job recently। এখানে তোমরা খেয়াল করো যে একটা অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, সেটি হচ্ছে রিসেন্টলি। এটি দ্বারা কিন্তু সাম্প্রতিক সময়কে বোঝায়, অর্থাৎ কিছু সময় আগে বা কিছুদিন আগে কোনো কিছু হয়ে গেছে যার ফলাফল এখনো রয়েছে। এই জাতীয় অ্যাডভার্ব অফ টাইম যদি আমরা কোনো ইংরেজি বাক্যে পাই, যেমন রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এই জাতীয় অ্যাডভার্ব অফ টাইম। কি কি বললাম? যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এগুলো থাকলে কি হবে? বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি এরকম হয়ে থাকে, শুরুতে সাবজেক্ট থাকে,
তারপরে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটি অ্যাকর্ডিং টু দি নাম্বার পারসন অফ দি সাবজেক্ট। এরপরে যে ভার্বটি থাকবে মূল ভার্ব সেটির পাস্ট পার্টিসিপল হবে এবং তারপরে কিন্তু আমরা এক্সটেনশন অতিরিক্ত শব্দ ব্যবহার করে থাকি। তাহলে এখানে রিসেন্টলি রয়েছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই যে সাবজেক্টটি রয়েছে এটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাজ ব্যবহার করতে হয় এবং অন্যান্য ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার, ফর এক্সাম্পল একটু আগে আমি বলেছি যে হি শি ইট দিস দ্যাট এগুলো এবং যে কোনো একটা নাম এগুলো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে এবং এরপরে আমরা হ্যাজ ব্যবহার করব। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার এগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাভ ব্যবহার হবে। তো এখানে ম্যান রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব এবং এখানে গেট রয়েছে, গেটের পাস্ট পার্টিসিপল তোমরা জানো যে গটও লেখা যায় আবার গটেনও লেখা যায়। তাহলে দ্য ম্যান হ্যাজ গটেন এই জব রিসেন্টলি, অর্থাৎ লোকটি সম্প্রতি একটা চাকরি পেয়েছে। এরপর আমরা এরকম জাস্ট নাও এরকম থাকতে পারে। অ্যানাদার এক্সাম্পল জাস্ট নাও, জাস্ট নাও। ফাদার, এখানে গো আউট। এই বাক্যটিতে খেয়াল করো যে কি রয়েছে, জাস্ট নাও রয়েছে। এটি হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম, মানে এই মাত্র, কিছু আগে। হ্যাঁ, এই মাত্র কি করেছে, জাস্ট নাও ফাদার গো আউট, বাবা বাহিরে গেছে। তাহলে যে জাস্ট নাও আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমরা কি লিখবো, জাস্ট নাও এখানে সাবজেক্ট রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এর সঙ্গে হ্যাজ ব্যবহার করব, হ্যাজ, এবং মূল ভার্ব গো আছে এখানে, আমরা পাস্ট পার্টিসিপল লিখে দেব গন। তাহলে জাস্ট নাও ফাদার হ্যাজ গন আউট। এবার নেক্সট এক্সাম্পলটা দেখি, দে finish their work already। এখানে অলরেডি, যদি ইংরেজি বাক্যে এরকম অলরেডি থাকে, এই অলরেডি শব্দ যদি ইংরেজি বাক্যে পাওয়া যায় তাহলে সেটিও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেই ইঙ্গিত করবে। তাহলে আমরা জানি, তোমরা জানো যে এখানে সাবজেক্ট রয়েছে দে থার্ড পারসন প্লুরাল, তাহলে এখানে কিন্তু আমাদের হ্যাজ লেখা যাবে না, হ্যাভ লিখতে হবে। এবং এখানে মূল ভার্ব রয়েছে ফিনিশ, এর পাস্ট পার্টিসিপলটি হবে ফিনিশড, অর্থাৎ দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক অলরেডি, তারা ইতিমধ্যে তাদের কাজ শেষ করেছে। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে কোন নিয়মে সঠিকভাবে ভার্বের রূপগুলো লিখতে হয়। No more now, I'll be back with another new and interesting video in my next video. আমি আলোচনা করব রাইট ফর্ম ভার্বের পরবর্তী যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে। আশা করছি পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করবে। No more now, be good and be happy. Thank you all.